যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। কবিগুরুর এই পংক্তি যেন নিদারুণ বাস্তবতায় ফুটে উঠেছে বাংলাদেশে। ৮ অগাস্ট যে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা সময় যত গড়াচ্ছে ততই যেন সেই জনপ্রিয়তায় ভাটা পড়ছে। এর নেপথ্যের কারণ কি? নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি, নাকি প্রশাসনিক অদক্ষতা, নাকি প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের পেতাত্তাদের কোনো ষড়যন্ত্র? এসব বিষয় নিয়ে কী ভাবছেন দেশের সচেতন নাগরিকরা তা জানতেই দেশের কুরিয়ার সার্ভিসের রোল মডেল প্রতিষ্ঠান এসএ পরিবহনের সৌজন্যে এসিটিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড় আজ এসেছে রাজধানীর পার্শ্ববর্তী আমিনবাজারে। সারা দেশে লাখো মানুষের কঠোর কর্মতৎপরতা ও নিষ্ঠায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন 16 কোটি মানুষের হাতের নাগালে। এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, আপনার সেবায় সব সময়। চলুন দেখি আলোচনা ও সমালোচনায় ভরা চায়ের কাপের এই ঝড় আমার আপনার ভাবনাকে কতটা সমৃদ্ধ করে। আমি যদি ভালো থাকি, কেমন আছেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আছি ভালো। আপনারা কি নিয়ে আলাপ করতেছেন? এই দ্রব্যমূল্য নিয়ে আলাপ করতেছি ভাই। দেশের অবস্থা, বাজার জাতের। আমরা প্রথমে দেখলাম যে রক্তের বন্যা, জুলাই আগস্টে নির্মম পৌঁছেছে কথা। তারপর সরকার গঠন হলো, দেখলাম যে বন্ধু রাষ্ট্রের পানির বন্যা, লাগাতার বন্যা। এরপর দেখলাম কি আবদারের বন্যা। এত কিছুর মধ্যে কেমন আছেন আপনি? কেমন আছে বাংলাদেশ? আমি তো একটা বাংলাদেশ, আমি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এখন দেখি পকেট ভরের টাকা নেই, কিন্তু থালা ভরা কিন্তু বাজার পাই না বা জিনিসও পাই না। আপনি তরকারি একটা কিনতে গেলে 120 টাকা, 140 টাকা, 130 টাকা নিচে কিনা যায় না। ডিমের হালি 70 টাকার উপরে। আর আপনাকে তেল তো আগেই বাইরে রয়েছে। তো সরকার যদি এখানে যদি নজর না দেয় তা আমরা ভালো থাকি কিভাবে? যেমনটি বলছিলেন যে সরকার নজর না দিলে ভালো থাকে কি করে? কিভাবে নজর দিবে সরকার? সরকারের নজর দিতে, কারণ বিগত সরকার যে দুর্নীতিগ্রস্ত বা তার ক্যাবিনেটের তারা রেখে গেছে, তারা তো এখনো তো বহাল তবিয়তে আছে। তাদেরকে সরাতে হবে। তাদেরকে না সরানো পর্যন্ত তো আপনার বাজারজাত কখনো মনিটরিং হতে পারতেছে। পতিত স্বৈরাচারের যে দোসররা তারা এখনো ঘাপটি মেরে আছে। আপনি আসলে এই যে বাজার যে নিয়ন্ত্রণটার বাইরে, এটার একটা বড় ধরনের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া হয়েছে, এটা বাজার প্রতিদিন ওনারা মনিটরিং করতে হবে। সেনাবাহিনী মনিটরিং করতে হবে এবং দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে যে চিনি বন্যার কবল থেকে উঠছে এবং বিভিন্ন রক্তের বন্যা থেকে উঠছে, তারপর তো দেশ তো নষ্ট করা যাবে না, দেশের মানুষকে তো বাঁচাতে হবে। সেটাই দায়িত্বটা আমার মতো সাধারণ জনগণ তো এটা বুঝবে না। না, এটা সাধারণ জনগণ আমরা তো আসি আসলে একটা গোল পেছনের মধ্যে শুরু থেকে যে আমরা একটা মধ্যে মধ্যে আছি। এই গোটা তো আমাদের কাটাছে না, যেই আমরা যে গোড়ের মধ্যে আছি, কিন্তু কেউ তো আমরা সৎ না। যারা ব্যবসায়ী আছে কিন্তু সবাই অসতের মধ্যে। সরকার যদি সম্পূর্ণ দায়িত্ব সঠিকভাবে দায়িত্ব নেয়, এইটা থাকবে না ইনশাআল্লাহ। দেশের তো আর্মি নামাইছে না, আর্মি নামার ম্যাজিস্ট্রেট পাওয়ারও দিচ্ছে। এখন আর্মিরা এখানে ছাত্র জনতার আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু সাপোর্ট দিচ্ছে এবং আমরা যে মিনিমাম একটা পর্যায়ে বাজার যাত্রা যাতে নিয়ন্ত্রণ থাকে, এইটা থেকে উত্তরণের উপায়টা আমরা এখানে তো যারা আছে বসে পাবো টাকা, এখানে যারা বসে আছে তারা তো আগে সরকারের লোক। এই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে, সরকার এখানে দিতে হবে, নজর দিতে হবে, ওদের কি দলীয় সরকার না? এই সরকারকে এটা তো কোনো দলীয় সরকার না, এটা সরকার অতি শীঘ্র নির্বাচন দিলে দলীয় সরকার আসলে ইনশাআল্লাহ দলীয় সরকার যা পারবে না, এই সরকার কিন্তু তার থেকে অনেক বেশি কাজ করা আমরা তো দেখতেছি না সেই রকম কিছু বাস্তবতা। তো আমরা তো সব জায়গায় তো দেখেন যে এখনো দুর্নীতি। সাধারণ জনগণ এখানে যে আমরা বসে আছি, চা খাচ্ছি, চার দামটা কত?
একটা চা খাচ্ছি, এই চার দামটাও 20 টাকা নিচ্ছে। একটা কলা খাচ্ছে 10 টাকা দেয়, ঠিক আছে, নিবে না কেন? আপনি চিনির দাম কত টাকা হিসাব করছেন আপনি? আমরা কোথায় যাবো? 150 টাকা যদি এক কেজি চিনি দেয়, সে 10 টাকা 20 টাকা চা কেন বিক্রি করবে না? আগে নিলে না, এই যে চিনিটা আসে তো বাইরে থেকে, খেয়াল করে এইটা তো আমরা আজও পর্যন্ত জানতেছি না যে চিনি ওই পাইকারি কত বা খুচরা মূল্য কত, সরকার এইটা তো এটা উনি একটা ভালো কথা বলছে, কারণ আপনার হচ্ছে বন্যার কারণে যে শস্য পণ্যগুলো হয়তো ক্ষতিগ্রস্ত, কিন্তু যেগুলো আমদানি পণ্য সেগুলোর বাজার দাম বাড়ার তো কোনো কারণ নেই। এখানে আমরা বসছি, চিনির দামটা উল্লেখ করেছে। পার্শ্ববর্তী পাকিস্তান আমাদের কিন্তু প্রবৃত্তির আয় অনেক কম। ওই পাকিস্তানে বর্তমান বাংলাদেশি টাকা 57 টাকা হলো চিনির কেজি, আমাদের দেশে কত টাকা? তাহলে এখানে একটা সিন্ডিকেট আছে, বড় সিন্ডিকেট, সরকার এটা দিতে হবে। আপনাদের এই প্রবৃদ্ধিও কতটা যৌক্তিক প্রবৃদ্ধি সে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। প্রশ্ন থাকবে, কারণ আমাদের অনেক পরিসংখ্যানকে আমাদের যেমন ধরেন মধ্যম আয়ের রাষ্ট্র বলা হচ্ছে আমাদের, কিন্তু আমাদের রাজস্ব ব্যবস্থা কি এখন হলে দেখি ওই যে ফেসবুকে এখন ঝড় উঠায়, যাদের মুখে কোনো কথা শুনতাম না, এখন তো ফেসবুকে এই সরকার ভালো না, কিন্তু তারপর আমরা সরকারের সাপোর্ট দিয়ে যাচ্ছি যে সরকার যাতে একটু ভালো করে ই করে, মনিটর করে, বা সরকার একটু টাইম দিতে হবে। এই ভালোটা আমরা চাচ্ছি। ভালোটা তো পারতেছে না, কি কারণে পারতেছে? আমাদের জনগণ সবাই দিতে হবে। সরকার এটা মূলত তো দায়ী হলো সিন্ডিকেট, আমাদের চাঁদের সবাইকে বিগত দিনে সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে হবে, সরকার এটা আরো তরিকে কাজ করতে হবে। প্রথমে সচিবালয় থেকে শুরু করতে হবে। যারা সচিব আছে তাদেরকে তো দুই একটা সচিব ছাড়া কাউকে বাদ কিন্তু আপনার জনপ্রশাসন সংস্কার কমিশন তো কাজ করতেছে, নতুন করে আরো 4টা কমিশন গঠন করা হয়েছে। একটু স্লো করে আলাইতেছে। এখন তো আমরা চাচ্ছি যে দেশের জনগণ যেভাবে চাচ্ছে যে আমরা আশা করে আছি এই সরকারের যে তড়িৎ গতিতে কাজটা হোক, আমাদের তড়িৎ গতিতে একটু তাদের গতি অনেক মন্থর। আমাদের বাংলা ভাষা কথা আছে না, স্লোই একবারে বাংলা ভাষা কথা আছে, দড়ি মাছ না ছুঁই পানি। তো এইভাবে কাজ করলে তো হবে না, ইনস্ট্যান্ট তাদেরকে বরখাস্ত করতে হবে, পানি লাগাবে, শক্ত হাতে দমন করতে হবে। শক্ত হাতে দমন করতে না পারলে তো তাহলে এই সরকারের সফলতা পাবে না। যেমন ছাত্ররা শক্ত হাতে দমন করছে, সরকার পরিবর্তন আসছে, পালাতে বাধ্য হচ্ছে, রক্ত হয়েছে আমাদের বাচ্চারা। ভাই নানি মেশন শুধু তো ছাত্রদের কথা বলে দেখবেন, না না ছাত্র সবাই ছিল, আমরা সবাই ছিল কথা বলতেছি না, এখানে সবাই মিলে আমরা এটা দেশটাই করছি, স্বাধীন করছে। এটাই হচ্ছে সবাই সাপোর্ট দেওয়া, সবাই এই চার দোকানদার, এই বহু চার দোকানদার মারা গেছে। অনেক উনি বলছে যে 17 বছর যারা একদম চুপ ছিল, যাদের কোনো সমস্যা হয় না, তারা কারা, এদেরকে ধরা হোক। আমার উচিত তাদেরকে ধরা হোক, এই ফেসবুকে যারা জট করতেছে এদের ধরা হোক। এবং অনেক গুজবও কিন্তু এখন তৈরি হচ্ছে। আমার মনে হয় বিগত সরকারের দোষরে গেলাম, কারণ এই গুজব কিন্তু সরকারের ভয়াবহভাবে এটাই করতেছে, ঝামেলা ফেলতেছে। এরাই তো লালিত পালিত, আমার একটা কথা আছে, সরকারের লালিত পালিত। এখন কিন্তু একটা মাঝে কথা আছে যে আগে সরকারি ভালো ছিল, যারাই কথাটা কয় তারা মনে লুটপাট করে খাইতো। আগে সাহস থাকতে হবে, যেটা আগে ধরবো, সাহস না থাকলে তো সে সারাদিনই করে যাবে। এটা না, এটা তো মনে করেন এখন আমাদের উচিত সবাই এদিকে নজর দেওয়া, এবং সরকারের হইলো আমাদের চাইতে দ্বিগুণ নজর দেওয়া। এই যে দ্রব্যমূল্য দামটা, এটা ইমিডিয়েটলি সরকারের দেখেন, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আর্মিদের তো অনেক আমরা সম্মান করি বা আর্মির অনেকের বিশ্বাস করি, যেমন এই আন্দোলন কিন্তু আর্মির একটা ভালো ভূমিকা নিচ্ছে, দেশটা বাঁচাইছে, আমাদের দেশটা বাঁচাইছে আর্মিরা বাঁচাইছে, আরো অনেক রক্ত ক্ষয় হইতো। তো আমাদের দেশের যে সেনাবাহিনী তাদের উচিত এই দ্রব্যমূল্যের যে এইটা মনিটর তাদের হাতে নেওয়া উচিত। এই যে বাজারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট নিয়ে আমরা দেখলাম যে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু সোচ্চার হয়েছে, তারাও কিন্তু কথা বলতেছেন। এখন কিন্তু দেশে চাঁদাবাজি নাই, পুলিশের চাঁদা নাই, আপনার যে গাড়ির চাঁদা নাই, কিন্তু গাড়ির ভাড়াও কমতেছে না, আবার মনে করেন এই যে দ্রব্যমূল্যের দামও কমতেছে না। তেলের দাম কিন্তু কমছে, তারপরে সরকার এইদিকেও নজর দেওয়া উচিত, এই কারণে তো সরকার এটা অতি শিগগিরই নজর দেওয়া উচিত।
এই যারা সিন্ডিকেট করে রাখছে একবার ধরা হোক, এবং এটা সেনাবাহিনীকে ধরা হোক। হার্ডলি সিদ্ধান্ত না নিলে একটু স্বস্তি দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের খুব আবদার, কিন্তু সরকার কতটুক পারবে আল্লাহ জানে। আপনার মনে এই সংশয় কেন যে কতটুক পারবে আল্লাহ জানে? তার মানে কি আগের সরকার তো ভয়, একটা যে ভয় আছে আমাদের ভিতরে, এই ভয়টা কিন্তু এখনো কাটেনি কেন? এই কারণে যে এই সরকার পারবে নাকি পারবে না এরকম একটা এই দ্বিধাদ্বন্দ্ব কেন আর কি? এই দ্বিধা ওনার 17 বছর থেকে সে কিছু করতে পারেনি। এখন উনি আসার পরে আমরা যে প্রত্যাশা নিয়ে আসছিলাম যে মনে হয় উনি কিছু পারবে, প্রথম আমরা চিন্তা ভাবনা করছি এটা পারবে, ওইটা পারবে, এটা পারবে, আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল। এখন যাওয়ার পর দিন যাচ্ছে আর বাড়তেছে, দিন যাচ্ছে আর বাড়তেছে। না কিন্তু অনেক প্রত্যাশা না, তার একটা কারণ আছে কি আমরা করিনি, আরেকটা এখানেই আছে। অনেক প্রত্যাশা করছি, দেশের অর্থনীতিটা কোন পর্যায়ে আছে? কিছু প্রত্যাশা করছি, অর্থনীতিটা কোন পর্যায়ে আছে? আগের সরকার তো অর্থনীতি একটা ভেঙে হয়ে গেছে, সেটা তো ধ্বংস হতে গেছে। এটা কিন্তু আমরা অনেকে জানি না। সাধারণ মানুষগুলো জানে যে আগের সরকারের অর্থনীতি কি অবস্থা রেখে মাথা পিছু সবার ঋণ, সবার ব্যাংকে যান 2 লাখ টাকা, যেমন ইসলাম ব্যাংকে সেদিন গেছি টাকা উঠতে 1 লাখ টাকা 3 বারে নিতে হয়। বুথে গেছি 15,000 টাকা উঠাইতে পারি না। জাতীয় সংসদ অনুযায়ী 10টা ব্যাংক দেউলে হয়ে গেছে। এই টাকাগুলো কারা নিছে? সব আওয়ামী লীগের মন্ত্রী উঠাইতে পারি না। প্রত্যেকটা এমপি মন্ত্রীর হাজার হাজার টাকার হিসাব। হাজার কি উনি বলতেছে যে এই যে বাজার ব্যবস্থাপনার সাথে দেশের অর্থনীতির তো একটা ওতপ্রোত সম্পর্ক। জি জি। কারণ অর্থনীতি যেহেতু খোকলা করে দিছে, আপনি জানেন যে সবার মাথার উপর কিন্তু ঋণের বোঝা। এই যে সব টাকা শুষে নিয়ে যাওয়া, সব টাকা পাচার হয়ে যাওয়া, এইটা নিয়ে তো সরকার একটা বেকায়দায় আছে। পাশাপাশি আমরা দেখছি বেশ উন্নয়ন সহযোগীরা কিন্তু এখন উদারভাবে বাংলাদেশকে আর্থিক সহায়তা দিচ্ছে। এই অর্থনীতিতে যোগান না দিলে দেশটা যে কোথায় চলে যেত এইটা বলা মুশকিল। তবে এখন এই সরকারের উচিত যারা আমাদের দেশে থেকে টাকা গেলে নিয়ে গেছে, অ্যাকাউন্ট গুলো জব্দ করে টাকা গেলে নিয়ে আসুক, আবার এক একটা করে ধইরা দেখা যাবে যে আমার মনে হয় এই ঘাটতিটা পূরণ হবে। আমার মনে হয় ব্যাংক থেকে যেভাবে নিয়ে গেছে এই টাকাগুলো তারা ব্যাংকে ফেরত দেয়, তাও বোধহয় দেশের একটা পরিস্থিতি আসবে। এখন পর্যন্ত যারা পলাতক আছে মন্ত্রীগুলো, তারা তো হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে টাকা গেলে উদ্ধার করে। এরা তো সরকারের বাইরে, ভালো চলুক, সরকারের মধ্যেই আছে, সরকারের যা করণীয় নিরাপত্তা হিসেবে সেটা করা উচিত। না, এই সরকার পারবে যদি সবাই সহযোগিতা করে। যারা এই লুট করে টাকা গেলে নিচ্ছে বা এখনো পলে আছে দেশের ভিতরে, আচ্ছা বাইরে যেতে পারে না, বাইরে যেতে পারে না, এখন গেলে শেষ করে টাকা গেলে উদ্ধার করুক। এই যে উনি যেই কথাটা বললো সবার সহযোগিতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই কি সরকারের সহযোগিতা করতেছে বলে মনে হয়? না, কিছুটা করতেছে, না করলে সবাই যদি সহযোগিতা করতো তাহলে গার্মেন্টস এই অস্থিরতা কিভাবে আসতো? ওইটা আগে তো বলছে গার্মেন্টস তো সিন্ডিকেট গুলো, ওই সিন্ডিকেট তাদের গুলো তো সিন্ডিকেট। এখনো দেখবেন যে আপনি ওই শ্রমিকদের লাগা রাখছে, ভিতরে ভিতরে একটা ঢুকা রাখছে, মানে কেউ আড়াই এটারে নিয়ন্ত্রণ করতেছে। তবে এই নিয়ন্ত্রণটা ভাঙতে হবে। এই যে নতুন 4টা কমিশন গঠন হলো, আগের 6টা কমিশন, সব মিলে 10টা কমিশন আমরা পাইলাম। এই কমিশনের কাজে আপনাদের কেমন মনে হচ্ছে? বিশৃঙ্খলা হোক না, কমিশনের কাজটা তো বাস্তবতা হচ্ছে না। সে খতিয়ে দেখবে যে কি কি সমস্যা, তখন সে একটা পরামর্শ দেবে সরকারকে যে এই জায়গায় পরিবর্তন আনতে হলে এই কাজগুলো করা দরকার। ঠিক আছে, সেই যাচাই বাছার জন্য তো তার একটু সময় দেওয়া দরকার। তাহলে তো হবে না, মাস কাটা দিলে তো হবে না, ওই সময় আশ্বাস প্রশ্বাস তো দিতে হবে, আস্তে আস্তে একটা অ্যাকশন দেখাইতে হবে যে না এখানে এটা উনি পদক্ষেপ নিতেছে বা উনি এটা জানাইছে, এক সপ্তাহের মধ্যে কিছুটা পদক্ষেপ দেখাবে, তাহলে কিন্তু জনগণ মনে করবে যে না পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, পদক্ষেপ নিলে যে কাজ হয় আমরা দেখছি ডিমের ক্ষেত্রে। আপনি চিন্তা করেন এখন 50 টাকা ডিম স্টক করে, এখন ডিম স্টক করে, ডিম স্টক করাটা বন্ধ করতে হবে। এই আপনি ইন্ডিয়ান পেঁয়াজটা ইন্ডিয়ান থেকে আসে, আবার যখন বাংলাদেশ সরকার চিন্তা করে যে মিশরের পেঁয়াজটা বা তুর্কির পেঁয়াজটা বাংলাদেশ আসে, তখনই পেঁয়াজটার দাম কমে যায়। এটাও তো সিন্ডিকেটের আওতায়। তাই আমরা ওই যে তুর্কির পেঁয়াজই খাই, ইন্ডিয়ান পেঁয়াজ বাদ দেন। সরকারকে আমরা বলি যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, হ্যাঁ, তারা ইন্ডিয়ান পেঁয়াজ
রপ্তানি করে আমদানি বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তাহলে আমদানি করলে না, তুর্কিটা হলো না, আমার উচিত মত যারা আমাদের পানি দিয়ে দেশটা ধ্বংস করে দিচ্ছে বেনিফিট পাবেন কি তুর্কি থেকে তো আরেকজন করতেছে সে তো চিন্তা করতেছে আমি কম দামে দিই এই কারণে বেনিফিট থাকতেছে না এই কারণে বেনিফিটের কারণে কি যারা আমাদের দেশটা পানি দেয়া ভাষায় দিল শস্যগুলো নষ্ট করে দিল তাদের সাথে কোনো ব্যবসা করা উচিত নাই সরকারের এরা ফারাক্কার ইয়ের বাঁধটা ছাইরা কয়েকটি উজানের পানি আমরা যখন কোনো ধারণ করে তখন কি বলে আবহাওয়া অধিদপ্তর থেকে তারা পূর্বাভাস দিতে পারতো না, তারা তো দেয় নাই। তারা চাচ্ছে যে হাসিনা সরকার তাদের বন্ধু এখন পর্যন্ত বলতেছে হাসিনারে বাঁচাবো, এই কারণে তারা ওই কৌশলগুলো কি করতেছে ব্যবহার করতেছে সেটা অবলম্বন করা হবে না। আমরা বাঙালি, দেশ স্বাধীন করছে বাঙালি লাঠি দিয়ে, এটা প্রতিরোধ করার ক্ষমতাও জনগণের আছে, এটা তাদের বুঝতে হবে। করছে তো আমরা যা দেখাইছি এটা শুধু এটা সারা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত, সারা বিশ্বের যত শাসক আছে সবার জন্য একটা দৃষ্টান্ত। আমরা অন্য জায়গা থেকে নেই, পার্শ্ববর্তী দেশ মায়ানমার কিন্তু আমার এই ভারত থেকে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, এদের সাথে চুক্তি করুক। ওটা তো এখনো তো সেনাবাহিনী পরিচালনা করতেছে, ওই দেশে এখনো সেনাবাহিনী পরিচালনা করতেছে। মায়ানমার থেকে চাউল আনতেছে ইন্ডিয়ার চেয়ে কম দামে ইন্ডিয়াতে কম দামে, চট্টগ্রাম বইরে গেছে মায়ানমার থেকে ইন্ডিয়ার চেয়ে কম দামে। সরকার এগুলো যেখানে আমরা কম পাবো সেখানে টাকা খরচ করে যাচাই বাছাই করে যে জায়গায় কম পাবে সেই জায়গা থেকে ইম্পোর্ট করা উচিত। তবে আমগো এই সরকার উপরে আল্লাহ আছে দেখে বিদায় আমরা এখনো টিকে আছি। এই সরকারও মোটামুটি উনি চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টাটা আমার কথা হলো যে পর্যবেক্ষণ যাচাই করে সঠিকভাবে একটু দ্রুত নেওয়া, যেখানে 7 দিনের কাজ, ঠিক আছে উনি 10 দিনে নেক। না এখন 10 দিনে নিলে হবে না, কারণ কি মানুষ চাইতেছে 7 দিন সময় দিলে পারবে না, সে 7 দিন সময় দিলে করতে পারবে না। একটা জিনিস প্রসেসিং আছে, কথা বলা আছে, একটা সিস্টেম আছে। এই সরকার এই সরকার পারলে শর্ট টাইমে করতে পারবে, কারণ কি কারো কাছে সব দিবি না, সে জনগণের কাছে না ইয়ার কাছে না। এই সরকার যত কাজ দেখাইবো তত জনগণ তার উনি কিন্তু এটা ভালো বলছে, এই সরকারের যে ক্ষমতা এক্সারসাইজ করার পাওয়ার এটা কিন্তু স্কাইটা দিয়েছে, আমরাই দিছি। দেশের প্রয়োজনে যে যারা বন্দী করো যারা অ্যারেস্ট করো দ্বিতীয় স্বাধীনতা আমরা পাই। উনি বলতেছে যে আপনার দরকার আপনি 7 দিন সময় নেন, লাগে আপনি আরো বাড়তি 3 দিন নেন, কিন্তু এর বেশি নিয়েন না, নির্দিষ্ট। কারণ এর বেশি নিলে সাধারণ মানুষের মধ্যে একটা হাসপাতাল তৈরি হয়ে যায়, ওই আপনি আস্থা পাইতেছেন আর কি। আবার ভয়ের মনে চলে গেছে যে এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করলাম, এখনো তো বিগত সরকারের লোকজন করেছে আমরা আবার আসবো, আবার জনগণ এই কারণে একটু ভয় আছে যে আবার না কোনো দেশে কোনো রক্তক্ষরণ হয়, রাইট, এটা জনগণের একটু ভয় আছে, প্রচুর ভয় আছে। এই ভয়টা কি এই যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করতেছে তাদের কারণে না অন্য কোনো? না যারা তারাই জরুরি আছে, এই সামাজিক ফেসবুকে আপনি যে সামাজিক যোগাযোগটাই ভয়ঙ্কর ছাড়াতে আমরা পাবলিকটা বুঝি না, আমরা যারা না বুঝি তারা এটার বিষয়ে দৌড়াইতেছে, সাধারণ মানুষ এটারে বিশ্বাস করে নিয়ে পুরনো মিছিল ওইটা সামনে না যে এক ঘন্টা আগে মিছিল সবাই এইরকম একটা মানুষের দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করলাম। তৃতীয় স্বাধীনতার বর্তমান সরকার কি বলছে, প্রথম পদক্ষেপই হবে যে তাদের বিচার, জুলাই আগস্ট গণহত্যার বিচার, সেটা তো শুরু করছে, কিন্তু এইটা তো শুরু করলে হবে না, সমগ্র বাংলাদেশে জাতি চাপ সৃষ্টি করার পর তারপরেই করো, কিন্তু তাদের তো এই পদক্ষেপটা আরো আগে নেওয়া উচিত। ট্রাইব্যুনালটা রেডিমেড পায় না, তাদের এটা পুনর্গঠন করতে হয়েছে, বিচারপতি নিয়োগ দিতে হয়েছে, প্রসিকিউশন নিয়োগ দিতে হয়েছে, এগুলোর জন্য তো একটা সময় লাগে। ঠিক আছে, ওইটাও তো এখন পর্যন্ত আপনি বিচারপতি দেন, যারা বিচারপতি আছে তারা তো এখন পর্যন্ত বিতর্কিত, বিগত সরকারের যে বিচারপতিগুলো আছে তারা তো বিতর্কিত, তাদের তো ইমার্জেন্সি যারা অন্যায় করছে সরাইতেছে, তো এই যে 12 জনের ছুটিতে পাঠাইছে, সরাইতে তো শেষ হয়ে যাচ্ছে। তার আগে ভালো মানুষ আমার মনে হয় আমি পর্যন্ত দেখি নাই ফাঁসাইতে, যেমন
যারা গুলি করে মারছে, ছাত্র জনতা গুলি করে মারছে, এখনো খারাপ মানুষ আসেই নাই। তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। ওইটা খুঁজে বের করতে এই হবে। বিচারপতিদের সরাসরি এখনো খারাপ মানুষগুলা যদি সরে যায় তাহলে তো জামিনটা হচ্ছে না। যে গতকালকে যে এই বাচ্চা সব- গুলি করছে, হ্যাঁ। সাপোজ ধরেন একটা ছাত্রের গুলি করছে, ছাত্রের সেটা মার- এখন open হাঁটতেছে। শুনি সে তো ওপেনে হাঁটতেছে। ছাত্রকে পিটাইছে, মার ভিডিও করে ফুটেজ আছে। দেখাই দিতেছে। ওই লোক এখন কি হাইটে না বেড়াচ্ছে। কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে একটা অনুরোধ কিন্তু সারা দেশের জনগণের প্রতি করা হয়েছে, যার যার মোবাইলে যা যা আছে, যে যতটুকু জানে, সে চাইলেই কিন্তু এই ছবিটা সে ফরওয়ার্ড করতে পারে। ফরওয়ার্ড করার মধ্যে আমরা- দেখাচ্ছে, এখন এটা- দেখাচ্ছে যে উনি হাঁটতেছে, করছে, বাচ্চাকে Forward মারছে। অনেকেই করছে। তাকে আপনি কেন ধরতেছেন না ওপেনলি? মানে যে তাকে তো আমাদের বাচ্চাকে তো ভয় পেয়েছে। আচ্ছা, আপনি বলতেছেন ছবি পাঠানোর পরও, প্রকাশ হওয়ার পরও, হ্যাঁ। প্রচার হওয়ার পরও সে অনেক ঘটতেছে। সাভার থানাতে শুধু 5 তারিখেই হ্যাঁ। ওইখানেই 35 জন মারা গেছে। আপনার কয়জন অ্যারেস্ট করছে? 35 জন ওই দিনই মারা গেছে। আমরা আবার আসুম, সরকার আবার আসবে। সবাই তো যেতে পারে নাকি খুনি তারা প্রকাশ্যে আবার আস্ফালন দিচ্ছে। এবং আমরা দেখলাম তো আমরা দেখলাম বিচার অঙ্গনে এই ধরনের একটা মিছিল হয়েছে, যার কারণে আবার হাইকোর্ট ঘেরাও হয়েছে। কারণ কি হাইকোর্ট থেকে একটা জিনিস চিন্তা করেন, খুনিদের আপনার জামিন দিয়ে দিচ্ছে। আপনার ছেলে এরা বের হলে তারা আবার করুক। সুযোগ আপনার পাবে। ছেলে, আমার ওনার ছেলে, আমার ছেলে, আমার সবারই ভাতিজা, ছেলে। আমার বাইকটা, তাহলে আমরা তারাই তো কেন ছাত্র। এদেরকে এই অত্যাচারটা চালানো? আপনার ছেলেও তো থাকতে পারতো সেখানে, কেন আপনি এটা চালাতে গেছেন? দাগের মাথা চালাতে লাঠি দিয়ে পিঠে সরাই দিতেন। ওপেনলি গুলি চালানো, দেখে গুলি চালানো। একজন মারছেন, আবার আরেকজন এসে আবার মারতেছে। মারছে, তাকে নিয়ে গুলি করতেছে, দাঁড়ায় রেখে। সংবাদপত্রের যে ভূমিকাটা শেষে, যেমন ওই যে সাংবাদিক মানজুরুল মতিন যদি হাইকোর্টে তখন রিটটা না করতো, তাহলে পরের দিন কি হতো? শত শত হাজার হাজার ছাত্র জনতারে মেরে ফেলতো। এটা কিন্তু এই সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু এটা প্রচারটা হয়েছে। তারপর একটা জিনিস যার কারণে এই না, অভিভাবক, মা বাবা, শিক্ষক, সমগ্র পেশাজীবীরা রাস্তায় নামছে। যদি 5 তারিখে না করে ওই মিছিলটা যদি 6 তারিখে, 6 তারিখে করতো, অনেক মানুষ মারা গেত, দেখা গেত আরো 10,000 মানুষ মারা গেত। তৎকালীন প্রধানমন্ত্রী তো চাইছি যে আমাদের 2টা দিন সময় দেন। এমন হচ্ছে দেশের অর্ধেক মানুষ মাইরা হইলো ক্ষমতায় থাকবে। আমি তো তখন মিরপুরে আমার নিজেই ভয়ে ইয়ে গেছিলাম, যে মনে আর বাসায় ফিরতে পারবো না। এই অবস্থা। আমার 2 ছেলে ওই 10 টাকার কুলচে করে মধ্যে ছিল আন্দোলনের মধ্যে। আমি বিকেল বেলা দেখলাম কারণ ভিন্ন মতের কোনো সুযোগই দেয় না এই সরকার। কথা বলার কিন্তু সুযোগ পাইনি। আমরা যে এখানে কথা বলছি, চার দোকানে কথা বললে পাশের জন বলছে এই আস্তে কথা বলে, উনি যে নিজে উঠে গেত। কথা বলার তো সুযোগ ছিল না। আপনি আমাদের সাধারণ নাগরিকের দায়িত্বটা কি? আমরা এই সরকারকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমাদের সাধারণ এই অন্তর্বর্তীকালীন যতদিন থাকে, যাতে যতটুকুই হোক সফলতা, ওনার সফলতা হইলে আমার সাধারণ পাবলিকের জন্য আমার সফলতা। তারপর এই সরকারের ফলো রাখতে হইব, যত শিগগিরই গোছায়া নির্বাচন দেওয়া, অতি শীঘ্র নির্বাচন। দলীয় সরকার আসলে মানে অনেক রাষ্ট্র হবে দ্বিগুণ। মানে কি, তারা তো জানে, তারা তো দেশ চালায় অভ্যস্ত, যে কোনো সরকার আসুক তারা দেশ চালায় অভ্যস্ত। এদের হাতে দেশটা গেলে তড়িৎ গতিতে তার মানে একটা নির্বাচনী রোডম্যাপও দরকার। অল্প সময়ের মধ্যে একটা নির্দিষ্ট জনগণ আসতে পারবে যে না, দেশ এই টার্গেটে শিথিল দেশটা করে, চলতেছে। দেশ এমন একটা পর্যায়ে এনে এমন দেশ স্থিতিশীল করে। স্থিতিশীল করে এখন যদি সে নির্বাচন দিতে যায় তখন বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখনো তো সিন্ডিকেট ভাঙে না, এখনো সংস্কার হয় নাই। এখনো সংস্কার হয় নাই। পুলিশের ওখানে আছে, সচিবালয় আছে, নির্বাচন কমিশন আছে, তো নাই হিসাব করতে হলে। পুলিশ এখন আসেই না। সব জায়গায় না না, এই কমিশনগুলো রিপোর্ট না দেওয়া পর্যন্ত সরকারের তো সুযোগ নাই। নাই। কারণ এই কমিশনগুলো রিপোর্ট দেবে, সরকার সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে, তারপর তো একটা আমরা মনে করি বিগত দিনে যদি আরো কমিশন গঠন করে, যাচাই বাছাই করে যাতে ওই কমিশনটা গঠন করে, যাতে বিতর্কিত বিগত সরকারের বিতর্কিত কোন লোক যাতে এই কমিশনে ঢুকতে না পারে, তাহলে তো ওই কমিশনটাই নষ্ট করে দিবে। আর পাশাপাশি গুজবের বিরুদ্ধে তো আমাদের একটা সোচ্চার ভূমিকা থাকতে পারে, তাই না? আমরা যদি গুজব দেখে আমরা যদি সাথে সাথে সেখানে আমাদের প্রতিবাদটা জানাই, তাহলেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা বিপরীত একটা ধাক্কা হয়। কিন্তু আমরা চুপ করে থাকলে কিন্তু ক্ষতি। চুপ করে আমরা সবাই থাকি না, যারা আমরা ভালোভাবে বুঝি তারা কিন্তু আমরা লিখি এটা, এগুলো ঘোরায় তারপরে কাম দেয় কিছু। দেখা গেল যে বিগত যে দিনের যে এইগুলা আছে ওগুলা তুইলাতারি করে, আর ভাবে মানে কালকে মনে এটা হয়েছে বা 1 ঘন্টা আগে হয়েছে, এটা সাধারণ মানুষ সেটাই বোঝে আর কি। তখন আর একটা ভয় পায় না। এখানে আবার যারা প্রতিক্রিয়া লেখে, বুঝছেন, এর নিচে আবার আরেকজন প্রতিক্রিয়া লেখে, এটা না উনি ওই দলের, এই জন্য এই কথাটা বলছেন, বুঝছেন, দলের চলে যায় তখন কয়জন ফলো করে, কিন্তু অনেকে তো ছবি দেখে যাচাই করা উচিত। না, অনেক আছে, ফাইল ফুটেজটা ভালো করে অনেক দেখা উচিত। অশিক্ষিত মানুষ আছে ফেসবুক চালায়, কিন্তু আর খালি ছবি দেখে।
এরাও একটু ওই যাচাই বাছাই করে সাধারণভাবে বিশ্বাস করে যারা এটা তৈরি করে তাদেরও তো সাজার মুখে আনা কারণ এরাই সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। যারা গুজব দিয়ে গজব সৃষ্টির পায় তারা করে, যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আগামীতে আবার দেখা হবে এসএ পরিবহনের সৌজন্যে এসএ টিভির নিয়মিত আয়োজন চায়ের কাপের ঝড়ে।